আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব ৫। লিখেছেন নূরজাহান আক্তার আলো। ভাইয়া, যাবি তুই? শেষ কথাটা শুদ্ধ এত জোরে চিৎকার করে বলেছে যে শীতল দাঁড়িয়ে থাকার সাহস করলো না। ধমক খেয়ে চমকে উঠেছে। ভয়ে বুক ধড়ফড় করলেও দ্রুত বেরিয়ে তার রুমে গিয়ে দরজা আটকিয়ে কাঁদতে লাগলো। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে। মুখে মুখে তর্ক করেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ মুখ ফুলে লাল বর্ণ ধারণ করলো তার। তাকে মারার পেছনে এত বড় ঘটনা লুকিয়ে আছে সেও জানতো না। সব জেনে শুনে এখন নিজের কাছে খারাপ লাগছে, গিল্টি ফিল হচ্ছে। বাবা চাচাদের এতদিনের অর্জিত সম্মানে আঙ্গুল ওঠার নিজেকে বিবেকহীন মনে হচ্ছে। সকালে বাবার কথা রুড ব্যবহারের মানে বুঝতে পারছে সে। তার মানে নোংরা কমেন্টগুলো বাবা দেখেছে, তাকেও খারাপ ভেবেছে। এখন বাবার সামনে দাঁড়াবে কিভাবে, কি জবাব দেবে? তাছাড়া চোখের ওই কমেন্টটা ভাসছে। সায়ন শুধুর বোনদের মনে পালতে পারছে না, এজন্য রাস্তা নামিয়েছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদের নিয়ে ব্যবসা শুরু করেছে। চালিয়ে যাও, ভালোই হচ্ছে। পরের ভিডিওতে রেটটা জানিও। ছি, এসব বলার কথা নাকি শোনার কথা? এসব ভাবতে ভাবতে তার কান্নার বেগ বাড়ল। সময় কাটলো, বেলা গড়িয়ে দুপুর হলো, তবুও নিচে নামলো না সে। রুমের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে সময় পার করলো। দুপুরে খেতে ডাকলে জানালো শাওর নিয়ে নিজেই নিয়ে খেয়ে নিবে। এরপর দুপুর গড়িয়ে বিকেলের নাস্তাতেও শীতল অনুপস্থিত। মা, বড় মা, বোনরা ডাকলে পেট ব্যথার কথা জানিয়ে রুমবন্দি থাকলো। মেয়েটা বড় হয়েছে, পেট ব্যথার গোপনীয় অনেক কারণ থাকতে পারে। বলা বাহুল্য, পিরিয়ডের প্রথম দিন শীতলের অবস্থা খারাপ হয়ে যায়। পেটের ব্যথায় উঠে দাঁড়াতে পারে না, হাঁটতেও পারে না, বিছানার সঙ্গে নিতিয়ে পড়ে। তাই বাড়ির গিন্নিরাও ধরে নিলেন পিরিয়ড হয়েছে মনে হয়। বাড়ি ভর্তি মেহমানের কেউ কথা না বাড়িয়ে মনে করে ওষুধ খাওয়ানোর তাগাদা দিয়ে প্রস্থান করেন। একটু পরে সিরাট হট ব্যাগে গরম পানি ভরে নিয়ে চলে গেল। শীতল সেটা পাশে রেখে নিশ্চুপ হয়ে বসে রইল। সন্ধ্যা পেরিয়ে রাতের আঁধার ঘনিয়ে এসেছে। রাতের খাবারের জন্য চৌধুরীরা ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে খেতে বসেছেন। বাড়ির মেহমান সংখ্যা বেড়েছে, যে যার মতন নিয়ে খেয়ে নিচ্ছে। ড্রয়িং রুম ভর্তি মেহমান। বাগানে রয়েছে অনেকজন, যাদের বাসার কাছে তারা খেয়ে চলে যাচ্ছে আবার আগামীকাল সকালে আসবে। শারাফাত চৌধুরীর কথার বাড়ির প্রতিটি সদস্যকে একসঙ্গে খেতে হবে, তাই বসেছে ও সকালে। তবে সায়ন আর শীতলের চেয়ার ফাঁকা দেখে শারাফাত চৌধুরী শীতলের কথা জিজ্ঞাসা করলেন। সিমি জানালো শীতল আগেভাগেই খেয়ে শুয়ে পড়েছে। এ কথা শুনে উনি কিছু বললেন না, কারণ শীতলের পছন্দের খাবার রান্না হলে রান্না শেষ হওয়ার আগেই সঙ্গে সঙ্গে সে সবার আগে খেতে বসে যায়। অনেক সময় দেখা যায় পেট পুড়ে খেয়ে আবারও সবার সঙ্গে খেতে বসে। এই মেয়েটা ছোট থেকে এমন চঞ্চল চড়ুই পাখির মতন, আর এই বাড়ির সকলের তাকে এভাবেই দেখে, সবাই অভ্যস্ত। তবে শখ আর স্বর্ণ শীতলের এমন আচরণে সহজভাবে নিতে পারল না। তারা দুজন খেয়ে এক প্লেট খাবার নিয়ে শীতলের রুমের দরজায় নক করলো। যতক্ষণ না দরজা খুলল, তারা নাছোড়বান্দা হয়ে দাঁড়িয়ে রইল। অগত্যা শীতল দরজা খুলে মাথা নিচু করে বসে রইল। শখ হাতের প্লেট রেখে দরজা আটকে শীতলের ফোলা মুখটা তুলে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সোনা? এভাবে কেঁদেছিস কেন তুই? খুব বেশি পেট ব্যথা করছে? মেডিসিন খাসনি? আম্মুকে ডাকবো? যাবি ডাক্তারের কাছে? শীতল নত মস্তিষ্কে না বোধ হয়ে মাথা নাড়ালো। এরপর শুকনো ঢোক গিলে অশ্রুভরা চোখ তুলে ফুপাতে ফুপাতে বলল, সরি আপু, আমার জন্য তোমাদেরকেও নোংরা কথা শুনতে হয়েছে। শীতলের কথায় আগামাথা কিছুই বুঝতে পারল না শখ আর স্বর্ণ। কে নোংরা কথা বলেছে তাদের? কই, এসব কিছুই তো জানে না তারা। স্বর্ণ এবার বোনের পাশে বসল। পুরো ঘটনা জানতে মিহি কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে নোংরা কথা বলেছে আমাদেরকে? কার কথা বলছিস তুই? শীতলের কান্নার বেগ বাড়ল। সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে তাদেরকে পুরো ঘটনা জানালো। বোনের বোকামের কথা শুনে স্বর্ণ দুম করে এক ঘা বসিয়ে দিল শীতলের পিঠে। শখ স্বর্ণকে ধমকে থামিয়ে শীতলকে পানি খাওয়ালো। তারপর শীতলের আলোঝালো চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে বলল, কবে বুঝতে শিখবি শীতল? কবে বুদ্ধি হবে তোর? শাওন ভাইয়ার রাজনীতিতে ঢোকার পর থেকে আমরা তিন বোন অনেকের টার্গেটে, কারণ আমরা চৌধুরী নিবাসের সম্মান এবং বাবা ও ভাইদের দুর্বলতাও বটে। তারা চৌধুরীদের ক্ষমতার সঙ্গে পেরে উঠতে না পেরে চৌধুরী নিবাসে মেয়েদের চরিত্রে দাগ লাগানোর উপায় খুঁজে বেড়ায়। দুঃখিয়ে থাকে কিভাবে আমাদের হেনস্থা করা যায়। তুই এই কাজটা ঠিক করিস নি শোনা। শখের কথা শুনে শীতল ফোপাতে ফোপাতে বলল, তাহলে সায়ন ভাইয়া কিছু বলল না কেন আমাকে? সব সময় শুদ্ধ ভাই কেন মারে বকে? সায়ন ভাইয়ের রাজনীতির ঝামেলা সায়ন ভাই নিজেই সমাধান করবে। এর মধ্যে শুদ্ধ ভাই নাক গলাতে কে বলেছে?
সায়ন ভাই কিছু বলল না, অথচ শুদ্ধ ভাই চেলাকাট নিয়ে কত মারলো, ফোনটা ভেঙে ফেললো কেন? আমাকে একটু বুঝিয়ে বললে হতো না? আমি কি লোকগুলোকে বলেছিলাম নোংরা কথা বলতে, নাকি জানতাম সামান্য ব্যাপারটাকে এত বড় করে দেখা হবে? তারা বললে আমি কি করব? কি করার আছে আমার? শুদ্ধ ভাইয়া বারবার আমাদের সমাধান করে, কথার ইঙ্গিতে বোঝায় ভুল পথে পা না বাড়াতে, হড়বড় করে কোনো সিদ্ধান্ত না নিতে। আমরা সবাই শুনলেও তুই তো শুনিস না, বরং যেটা বারণ করা হয় জোর করে করিস। শীতলের অবুঝ মন ভার হলো, অভিমানী সব রাগ গিয়ে পড়ল শুদ্ধর উপরে। নিজের করা ভুলের কথা ভুলে শুদ্ধর দিকে অভিযোগ তুলল সে। বেশি করি, উনি কি ভালো করে কথা বলতে জানে? বলেছে কখনো? আমাদের তিন বোনকে সবসময় ধমকের উপর রাখে, সামান্য কারণে কেন ধমকাবে, কেন মারবে? শায়ান ভাই তো করে না, তাহলে সব সমস্যা উনার কেন? তার কথার জবাব দিল স্বর্ণ। সে বোনকে বুঝিয়ে বলতে নরম সুরেই বলল, শুদ্ধ ভাইয়া শাসন করে বলেই সায়ন ভাইয়া আমাদেরকে ছাড় দেয়। যেদিন শুদ্ধ ভাইয়া শাসন করা ছেড়ে দিবে, সেদিন দেখবি সায়ন ভাই আমাদেরকে শাসন করবে। এক ভাই শাসন করে বলে আরেকজন ছাড় দেয়, যাতে আমরা মানসিকভাবে ভেঙে না পড়ি। এখন কথা হচ্ছে শান্ত হ তুই, কিছু খা। সারাদিন না খেয়ে তোর মাথা আউলিয়ে গেছে। শীতল না করার আগে শখ তার মুখে খাবার পুরে দিল। মুখে খাবার পুরতেই পেট চনমনিয়ে উঠে জানান দিল, ভীষণ ক্ষুধার্ত সে। কথা না বাড়িয়ে কয়েক লোকমা খেয়ে শীতল শখকে বলল, আপু কি করবো এখন? ভুলটা তো শুধরাতে হবে। আগে শুদ্ধ ভাইয়াকে গিয়ে সরি বলবি, তারপর বলবি জীবনেও আর এসব টিকটক ফিকটক করবি না। ভাইয়া যেন তোর টিকটক আইডিটা ডিলিট করে দেয়, আর এসব যেন আর না ছড়ায় সেই ব্যবস্থা করে। হুম। মন খারাপ করিস না সোনা, এসব টিকটক করা ভালো কাজ নয়। টিকটক থেকে মানুষ বিপথে চলে যায়। ভিউ, ফ্যান, ফলোয়ার বাড়ানোর নেশায় মার্জিত রুচি হারিয়ে ফেলে। আবেদনময়ী পোশাকে নিজেদের মোড়াতে মোড়াতে নিজেদের সস্তা বানিয়ে ফেলে। শুদ্ধ ভাইয়া আমাদেরকে হিজাব ছাড়া বাইরে যেতে নিষেধ করেছে, আর তুই চুল ছেড়ে টিকটক করিস? মাথা ঠান্ডা কর, তুই একটাবার ভেবে দেখ। ভাইয়ারা রাগটাও অযুক্তি নয়, কারণ ভাইয়া আমাদের ভালোর জন্য শাসন করে, বকাঝকা করে। কিন্তু কিন্তু সরি বলতে গেলে যদি আবার মারে? মারুক, বকুক, মনে করবি আমাদের ভাইয়ারা আমাদের ছাড়া ভালোর জন্যই তারা আমাদেরকে বকে মারে। তাহলে কি এখনই সরি বলতে যাব? ভাইয়া বাসায় নেই, খেয়ে উঠে কোথায় যেন চলে গেছে। কালকে যা বলার বলিস, এখন ঘুমা। এ কথা বলে শীতলকে খাইয়ে দিয়ে শখ আর স্বর্ণ চলে গেল। শীতল মুখ ধুয়ে এসে শুদ্ধের রুমের দরজার দিয়ে ঘুরে এলো। সত্যি সত্যি শুদ্ধ নেই। সায়নের রুমের দরজা বন্ধ, তাই ফিরে এসে শুয়ে অনেক কথা সাজালো। ভেবে নিল আগামীকাল শুদ্ধকে কিভাবে সরি বলবে। এসব ভাবতে ভাবতে চোখের পাতা ভার হয়ে এলো। সেও বিনা বাক্যে ঘুমে তলিয়ে গেল। পরদিন সকাল থেকে শুরু হলো অত্যন্ত ব্যস্ততা নিয়ে সকলের হাতে কাজ। আগের দিনের কথা বলে শীতলের সকালটা শুরু হলো চমৎকারভাবে। চেনা জানা মানুষদের সঙ্গে দেখা হলো, কথা হলো। দুপুরের আগে এতিমখানায় খাবার পাঠিয়ে দেওয়া হলো নতুন পোশাক। দুপুর 12টার পর দলে দলে মানুষ এসে খেয়ে যাচ্ছে। বাগানের এক প্রান্তে মানুষ খাচ্ছে, অন্য প্রান্তে রান্না হচ্ছে। চৌধুরীরা ব্যস্ত হাতে মেহমান আপ্যায়ন করছেন। শারাফাত, সাফওয়ান, শাহাদাত, শুদ্ধ, সাম্য, সৃজনের পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। এত মানুষের ভিড়ে তারাই যেন জ্বলজ্বল করছে। সায়ন নিচে নামিনি, কারণ তার হাত পায়ের ব্যান্ডেজ খোলা হয়নি। ব্যান্ডেজ দেখে অনেকের প্রশ্নের মুখে পড়তে পারে ভেবে ইচ্ছে করেই নামেনি। কেউ জোরও করেনি। সকাল থেকে শীতল শুদ্ধকে খেয়াল করছে। কিছুক্ষণ আগে শুদ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকেছে ফ্রেশ হতে। সে বন্ধুর উৎসাহে শুদ্ধের রুমের দরজায় নক করলো। ভেতর থেকে শুদ্ধ চেঁচিয়ে বলল, কে? আমি শীতল। ভেতরে আসবো ভাইয়া? না। শীতল ঘাড় ঘুরিয়ে আদুরে দাঁড়িয়ে থাকা বোনদের দিকে অসহায় চোখে তাকালো। মুখের উপর না বলে দিলে কিভাবে যাবে ভেতরে? জোর করে গেলে যদি আবার রেগে যায়? শখ দূরে দাঁড়িয়ে ইশারায় বোঝালো আবার নক করতে, সরি বলতে। শীতল তাই করলো। তবে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে আবার বলল, একটু কথা বলার ছিল ভাইয়া, আসি না একটু প্লিজ। শুদ্ধ এবার কথাও বলল না, সাড়াও দিল না। তবে সায়ন তার রুমে থেকে চেঁচিয়ে বলল, শীতল এদিকে আয়। সায়নের ডাকে শীতল শুদ্ধর বন্ধ রুমের দিকে একবার তাকিয়ে সায়নের রুমে গেল। মুখ গোমরা করে বসলো বিছানার এক কোণে। সায়ন ফোনটা রেখে বিছানায় হেডবোর্ডের হেলান দিয়ে ভ্রু কুচকে তাকিয়ে রইল। এরপর ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এত হাঁকডাক কিসের? পাগলটাকে আবার খেপিয়েছিস? কেউ ভুল করলে তাকে সরি বলার সুযোগ দিতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া, জীবনও আর এমন বোকামি করব না।
আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই। কিভাবে করব ভাইয়া? ভেবে বল, পরে আবার কান্নাকাটি করবি না তো? না, ভেবেই বলছি। ঠিক আছে, চিল থাক, কাজ হয়ে যাবে। তবে মনে রাখিস, আমাদের দুই ভাইকে ছাপিয়ে তোরা বোনরা কেউ কিছু করতে পারবি না। আর কেন পারবি না বলতো? কারণ আমরা দৃষ্টি সবসময় তোদের দিকে থাকে। তাই বলছি, যা করছিস করেছিস। এসব আর মাখাতেও আনিস না। ছোট বলে একবার মাফ করা যায়, বারবার না। আর হবে না। গুড। আর এসব নিয়ে মন খারাপ করে থাকতে হবে না, ঠিক আছে? আমরা আছি। একথা শুনে শীতল মিষ্টি করে হাসলো। এতক্ষণ বুকের ভারটা যেন কমে আসলো। শান্তি লাগছে এখন। একজনকে বলে তো ঝামেলা মেটালো, আরেকজন না হয় পরে সামলানো যাবে। এ কথা ভেবে সে সায়নের রুম থেকে বেরিয়ে বন্ধুর সঙ্গে তাদের রুমে চলে গেল। তিনজন গাল গল্পে মেতে উঠল। কি নিয়ে একযোগ হাসলো। নিচে অনেক মানুষ, তাই কেউই আর নিচে না গিয়ে মুভি দেখতে বসলো। মুভি দেখতে দেখতে অনেকটা সময় পার করে সন্ধ্যার আজানের পর তিনজনই একসাথে নিচে নামলো। খাওয়া এবং খাওয়ানোর পর্ব শেষ। অনেক মেহমান চলেও গেছে। যারা আছে কাল সকালে চলে যাবে। সিতারা বেগম ব্যস্ত হাতে খাবার প্যাক করছে দেখে শীতল রান্নাঘরের দিকে পা বাড়ালো। জিজ্ঞাসা করলো, এগুলো কাকে পাঠাবে বড়মা? শুদ্ধ চলে যাবে, তাই নিয়ে দিয়ে যাচ্ছি। আজই? হ্যাঁ, ল্যাবে নাকি জরুরি কাজ পড়েছে, তাই। একথা বলতে বলতে তড়িঘড়ি করে শুদ্ধ নেমে এলো। বাবা চাচারা থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসতেই শীতলের সঙ্গে চোখাচোখি হলো। সে দ্রুত চোখে সরিয়ে মাকে বলল, সারাদিন কাজ করেও কাজ শেষ হচ্ছে না তোমার? বললাম না একটু রেস্ট নিতে। এই তো হয়ে গেছে, এখনই যাচ্ছি বাবা। সবাইকে নিয়ে সাবধানে থেকো, বের হচ্ছি আমি। একথা বলে সীতারা চৌধুরী শুদ্ধর দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। এসব দিতে না করার পরে দিয়েছো দেখে খুব বিরক্ত হলো। ছেলের বিরক্ত মাখা মুখ দেখে সীতারা চৌধুরী তার মাথায় পিঠে স্নেহের হাত বুলিয়ে বলল, এবার তাড়াতাড়ি আসিস আব্বা, গেলে তো বাড়ি আসার কথা মনে থাকে না। আর বেশি কিছু দেইনি তো, তিন পাগলের জন্য অল্প একটু খাবার দিয়েছি, ওরা তো এলো না তাই। শুদ্ধ কথা বাড়ালো না। সময় দেখে ব্যাগটা নিয়ে ভাই বোনদের উদ্দেশ্যে করে বলল, আমার রুমে গিফট বক্স আছে, যারটা নিয়ে নিস। আমার কানে যেন কারো নামে অভিযোগ না আসে। এ কথা বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল। গিফটের কথা শুনে সাম্য, সৃজন, শীতল, শখ আর স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে ছুটতে শুরু করলো। বড়রা সাবধান করলে শুনল না। হুড়মুড় করে সিঁড়ি বেয়ে উঠে গেল শুদ্ধর রুমে। শুদ্ধর রুমের সেন্টার টেবিলের উপর যার নামে গিফট বক্স রাখা। সৃজন, সাম্য, শখ, স্বর্ণ যার নামের গিফট বক্স তুলে নিল। শীতলের নামের কোনো গিফট বক্স নেই দেখে খুব অবাক হলো সকলেই। কোনোবার এমনটা তো হয় না। তবে শীতল কথা বাড়ালো না, শুধু মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। এই যে মিস শাহরিয়া ভাইয়া কি বাসায় আছে? হঠাৎ পেছন দিকে কারো কথা শুনে ঘুরে তাকালো শখ। লম্বা চড়া শ্যামবর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। শাহরিয়ার ভাই বলায় বুঝলো কথাটা তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কারণ সায়নের নাম শাহরিয়ার। তবে এই ছেলেকে চেনে না সে, কখনো দেখেছে বলে মনেও হচ্ছে না। হবে হয়তো পার্টির লোক, কোনো প্রয়োজনে সায়নকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটা জবাবের আশায় মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে ছোট্ট করে জবাব দিল, জি ভাইয়া বাসাতেই আছে। ডেকে দেওয়া যাবে? কথা ছিল, বলবেন মন্টি এসেছে। নামটা শুনে কেন জানি শখের হাসি পেল। মস্তিষ্কে ধাক্কা দিল, মাউন্টেন ডিউ। মাউন্টেন থেকে মন্টি, এত সুদর্শন ছিলেন সঙ্গে নামটা বড্ড বেশি বেমানান লাগলো। কারো নাম নিয়ে কটু কথা বলা ঠিক না, এগুলো বাজে অভ্যাস। তাই সে মনকে ধমকে সম্মতি সূচনা মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। প্রথমে ক্লাসটা ধরতে পারবে কিনা কে জানে। সে দ্রুত পায়ে দোতলায় উঠে সায়নের রুমের দরজা নক করলো। ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছো? এই ভাইয়া, তোমার সঙ্গে মন্টি নামের একজন দেখা করতে এসেছে। ঘুমে কাতর সায়নের কোনো হুঁশ নেই। কড়া মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে তলিয়ে আছে। এদিকে শখ এক নাগারে নক করেই যাচ্ছে। এই জন্য সায়নকে ডাকতে আসতে চায় না। ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যায়, তবুও সায়নের কানে ডাক পৌঁছায় না। শুদ্ধ ঘুম খুব পাতলা, একবারের বেশি দুবার ডাকলেই উঠে যায়। আর সায়ন মহিষ টাইপের, ঘুমালেও দিন দুনিয়া ভুলে যায়। সকালবেলা হুট করে কারো রুমে প্রবেশ করাও উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পর সামনে ঘুম ঘুম চোখে ভেজানো দরজার দিকে একবার তাকিয়ে ভেতরে ঢোকার অনুমতি দিল।
শখ রুমে ঢুকতে ঢুকতে হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া তুমি নিচে যাবে নাকি ওনাকে উপরে আসতে বলবো? কার কথা বলছিস? মন্টি নামের একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। মন্টিকে চিনলাম না তো। আমিও চিনি না, কখনো দেখিও নি। হবে হয়তো তোমার পার্টি লোক। তুমি বললে উপরে পাঠাবো। আচ্ছা পাঠিয়ে দে। তা কোথায়, বের হচ্ছিস নাকি তুই? হুম, ক্লাস আছে আমার। ফিরবি কখন? ক্লাস শেষ করে ল্যাবে যাব, দেরি হতে পারে। শীতল স্বর্ণের ক্লাস নেই? যাবে না ওরা? যাবে ভাইয়া, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট করে ফেলেছি আজ। আচ্ছা যা। শখ ব্যস্ত পেয়ে যাওয়ার জন্য ঘুরতেই সায়নী তাকে পুনরায় ডেকে উঠল। এই শোন, টাকা নিয়ে যা। বাইরে কখন কি দরকার হয় বলা যায়। এই কথা বলে সায়ন 1,000 টাকার নোট এগিয়ে দিল। সে ভাইয়ের থেকে টাকা নিয়ে মিষ্টি করে হেসে বেরিয়ে গেল। বের হতে হতে শীতল স্বর্ণ রেডি হয়ে রুম থেকে বের হলো। 3 বোন একসঙ্গে যাবে। ভিন্ন সময়ে ক্লাস থাকলেও আজ যাচ্ছে একসঙ্গে। শীতল শখের হাতে কলেজ ব্যাগ ধরিয়ে দিয়ে বুকের বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছালো। মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে ফুচকা খাওয়ার টাকা হাতিয়ে বড় মাকে বলল, ও বড় মা, আর 20 টাকা খুচরো থাকলেও দাও না। কচকচে 100 টাকার নোট দেওয়ার পরেও মায়ের থেকে মেয়ের কথা শুনে শিমিন চৌধুরী কিছু বলার আগেই সীতারা থামিয়ে দিলেন। কিছুক্ষণ আগে ডিম এনে ভাঙটি টাকা থেকে 50 টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে তারা দিয়ে বললেন, ধর ধর, শকরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা। এই তোরা সাবধানে যাস কিন্তু। আচ্ছা। মায়ের বকুনি থেকে বাঁচতে শীতলও টাকা নিয়ে ছুটল শখের পিছু পিছু। দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়ল 3 জন। স্বর্ণ বিরক্ত মুখে শীতলের দিকে একবার দিকে দ্রুত পা চালানোর তাগাদা দিল। তাড়াহুড়োয় সময় রিকশাও পাওয়া যায় না, আজ পাবে নাকি কে জানে। একদিকে লেট করলে সব দিকেই এমন হয়। মন্টি নামের ছেলেটা তখনও দাঁড়িয়েছিল বাগানের দিকটায়, সম্ভবত ফোনে কথা বলছিল। তাদেরকে দেখে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো। শখ এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে পা বাড়াতেই পেছন থেকে শুনতে পেল সীতারা চৌধুরী মন্টির উদ্দেশ্যে বললেন, এসো বাবা, ভেতরে এসো, সায়ন তোমাকে রুমে ডাকছে। ওনার কথা শুনে মন্টি সীতারা চৌধুরী পেছন পেছন বাড়ির দিকে পা বাড়ালো। তার নজর ছিল চৌধুরী বাড়ির মেয়েদের দিকে। 3টে পুতুল যেন চোখের সামনে। ছোটটা কি একটু বেশি সুন্দর নাকি? নাম কি তার? কোন ক্লাসে পড়ে? স্কুলের গণ্ডি পেরিয়েছে তো। চৌধুরী নিবাসের মেয়েরা দেখতে এত সুন্দরী জানতো না তো সে। এই জন্য কি তারা বাবা তাকে বলেছিল, যাচ্ছ যাও, তবে চৌধুরীর মেয়েদের দিকে নজর দিও না। মেয়েগুলো ভালো হলেও ভাই দুটো ডেঞ্জারাস। একবার যদি দেখে তুমি বোনদের দিকে তাকিয়েছো, চিলের মতন চোখ উড়ে এসে কখন 2 চোখ তুলে নেবে, পরে আফসোস করবা। তাই নাকি? এত সাহস তাদের? হুম। আর তাদের বিশেষত্ব হলো তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি একটু বেশি বেশি বলছো না বাবা? কই, তাদের নামে এমন কিছু তো শুনিনি কখনো। বোকারা কথা রটাতে পছন্দ করে, আর বুদ্ধিমানরা গোপনে কাজ সারে। তারা সমাজের সম্মানিত মানুষ, সামান্য আঁচড়ও গায়ে লাগাতে দেয় না। আর শাহরিয়ার রাজনীতির মানুষ, সে বাড়িতে ভদ্র কিন্তু বাইরে আস্ত হয় না। যতটুকু জানি সে কারো গায়ে হাত তুলে হাত নোংরা করে না, সরাসরি মাটিতে গেড়ে গলায় ছুরি চালায়। বাবার কথা সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল বাবা তাকে মজা করে কথাগুলো বলছিল। কারণ এতগুলো বছর বিদেশে থাকলেও মেয়েলি কেসে জড়ায়নি কখনো। কেউ বলতে পারবে না কখনো মেয়েদেরকে কটূক্তি করেছে। এসবের ধারে কাছেও নেই সে। ভদ্র গোছের ভদ্র মানুষ কি না। তাছাড়া ইশতিয়াক ভাই তার বড় বোন আশালতার স্কুল ফ্রেন্ড। দেখা হয়েছে বহুবার, সেই সূত্রে অল্প স্বল্প চেনা জানা আছে ইশতিয়াকের সঙ্গে। সেও জানে ইশতিয়াক আর শুদ্ধ কেমন, শুদ্ধ ইশতিয়াকের জানে সে কেমন। মনে মনে এইসব ভাবতে ভাবতে সে সীতারার সঙ্গে সায়নের রুমে এলো। সায়ন তৎক্ষণে বিছানায় হার্ডবোর্ড হেলান দিয়ে বসেছে। সদ্য ঘুম থেকে উঠায় চোখ ফুলে আছে। পার্টির ছেলের বাসায় আসবে না করা আদেশ জারি আছে, যত ঝামেলাই হোক কেউ যেন বাড়িতে না আসে। তাহলে এত সকালে কে এলো? কার এত জরুরি দরকার পড়লো যে সাদের ঘুমটা 12টা বাজিয়ে দিল? তখন দরজা খুলে সীতারার সঙ্গে থাকা ছেলেটাকে দেখা মাত্রই কুচকানো ভ্রু মসৃণ হলো। গম্ভীরতার ছাপ সরে ঠোঁটে হাসি ফুটল। মনটি তাকে দেখে কিছু বলার আগেই সায়ন বলল, আহনাফ তুই দেশে ফিরলি কবে? এসেছি গত সপ্তাহে। তা আপনার এই অবস্থা কেন ভাই? আমাদের পেশাতে এসব টুকটাক লেগেই থাকে, ছাড় সেসব কথা, তোর খবর বল। সায়নের কথা শুনে সে
একটা কার্ড এগিয়ে দিয়ে জানালো তার বোনের অর্থাৎ সায়নের ফ্রেন্ডের বিয়ে। আশালতা অবশ্যই তাকে যেতে বলেছে। বোনের কার্ড বিলানোর দায়িত্বটা তার ঘাড়ে পড়েছে, তাই আসতে হলো আর কি। সায়ন হেসে ব্যান্ডেজ করা হাতে কার্ড খুলতে গিয়ে থেমে গেল। সে খুলতে পারছে না দেখে আহনাফ কার্ড খুলে দিয়ে বরের নাম ধাম দেখলো, খোঁজখবর নিল। তারপর সে ভিডিও কলে আশালতাকে ফোন করে কিছুক্ষণ ফাজলামি করলো। সিতারা চৌধুরী চা নাস্তা দিয়ে গেলেন। তারা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে আহনাফ বিদায় নিয়ে চলে গেল। শখ, শীতল, স্বর্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও রিক্সা পেল না। শখের প্রথম ক্লাস আজ মিস হয়ে গেল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে একটা রিক্সা পেয়ে তারা চটজলদি উঠে বসলো। শীতল ছোট বিধায় বসলো শখের কোলের উপর, নতুবা বসে সিটের উপরেই। ভাঙ্গা রাস্তার সিটের উপরে অংশে বসলে কেমন যে লাগে, যে বসে সেই জানে। একদিন পাকা অংশ দিয়ে ধপাস করে পড়ে গিয়েছিল শীতল, হাত ছিলে কি একটা অবস্থা। তারপর থেকে শখ জোর করেও হলেও তাকে কোলে বসায়। আজ লেট হওয়াতে বিরক্ত প্রকাশ করতে করতে কিছু দূর গিয়ে শখ ভাড়া দিয়ে নেমে পড়ল। ওদেরকে সাবধানে যেতে বলে দ্রুত পায়ে ছুটল চারুলতা ক্লাসের দিকে। ক্লাস মিস করলেও নোট মিস করা যাবে না। একটা নোট মিস গেলে চাপ বেড়ে যায়, তাই সে রোজগারের পড়া রোজ সারে। এদিকে আর কিছু দূর গিয়ে স্বর্ণ নেমে গেল। সেও শীতলকে সাবধানে যেতে বলে। সেও ছুটল চারুলতায়। তার ফ্রেন্ডরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হতে এখনো দেরি আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর দল বেঁধে যাবে ক্লাস করতে। এটাই তো ভার্সিটি লাইফের আসল মজা। বোনকে যেতে দেখে শীতল আরাম করে বসলো। ঘাড় ঘুরিয়ে ডানে বামে মানুষ দেখলো, পাখি দেখলো, রাস্তা দেখলো, পথের ধারে ফুটে থাকা ফুলের রং দেখলো। এভাবে 10 মিনিট পর সেও তার কলেজের গেটে গিয়ে নামলো। ভাড়া তখন শখ দিয়েছে, তার টাকা বেঁচে গেল দেখে খুশি হলো। সে ব্যাগটা কাঁধে নিয়ে পা বাড়ালো গেটের দিকে। তার বেস্ট ফ্রেন্ড কিয়ারা তার জন্যই অপেক্ষা করছিল। তাকে দেখে কিয়ারা খ্যাক করে কিছু বলার আগে কিছু পড়ার শব্দ দুজনের ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা ছেলে বাইক নিয়ে পড়ে গেছে। বাইকের অবস্থা খুব খারাপ। পিছলি রাস্তা, এভাবে পড়ায় ছিলে ছুটে গেছে হাত পা। শীতল চুইংগাম চিবাতে চিবাতে ছেলেটাকে ভালো করে দেখলো। এই ছেলেকে তাদের বাগানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। পথচারীরা তাকে ধরে তুলছে দেখে সে আর গেল না। চেনে না, জানে না, আর অনেকেই সাহায্য করছে। সে ছোট্ট মানুষ, গিয়ে না পারবে এত বড় একজন মানুষকে টেনে তুলতে, না পারবে তার নামি দামি বাইকটার দাঁড় করাতে। তাই কিয়ারার সঙ্গে ভেতরে চলে গেল। কলেজের মাঠে চলছে আরেকটা সার্কাস। বিদেশি কজন ছেলে সাদা সেন্ডো গেঞ্জি, সাদা লুঙ্গি ও মাথায় লাল গামছা বেঁধে হেঁটে বেড়াচ্ছে। তারা বিদেশি পর্যটক, মাত্র কিছুদিন হলো বাংলাদেশে এসেছে। এখানে এসে বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলাদেশের ঘোরার ইচ্ছে পোষণ করেছে। শিক্ষকরা তাদের অ্যালাউ করেছে। তারা অবশ্য হাঙ্গামা করছে না, আগ্রহ ভরে শুধু দেখছে। মাঝে মধ্যে ছবি তুলছে, কখনো নিজেরা নিজেরা বকবক করছে। তাদের দিকে কৌতূহলবশত তাকিয়ে আছে কলেজের অনেক স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে শীতলের হঠাৎ দৃষ্টি আটকে গেল কামরানের দিকে। এই কামরান ছেলেটা শুদ্ধর ঘনিষ্ঠ ফ্রেন্ড। সেও গবেষক এবং শুদ্ধর সঙ্গে থাকে এক ফ্ল্যাটে। তার তো এখানে থাকার কথা না, তাহলে সে এখানে কেন? আর এই বিদেশিদের সঙ্গেই বা কেন? তখন কিয়ারা কামরানকে দেখে বলল, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখছি মনে হচ্ছে। ওটা শুদ্ধ ভাইয়ের বেস্ট ফ্রেন্ড কামরান ভাইয়া। কামরান? এ আবার কেমন নাম? এমনই নাম, কিন্তু এত নাম থাকতে কামরান কেন? ওনার দাদার নাম ইমরান, ওনার বাবার নাম জুবরান। উনিই ছোটবেলায় যাকে তাকে কামড় দিত মনে হয়, তাই বাপদাদার সঙ্গে মিল রেখে ওনার নাম রাখা হয়েছে কামরান।